1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ভারতে প্রায় গৃহবন্দী অবস্থায় ছিলেন, কিন্তু সেখানেও তিনি এই মুক্তিযুদ্ধের সপক্ষে তার যে ভূমিকা, সেই ভূমিকা তিনি পালন করেছেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামকে বাদ দিয়ে বাংলাদেশে রাজনৈতিক ইতিহাস রচনা করা সম্ভব নয়। একটা বৈচিত্র্যময় রাজনৈতিক চরিত্রের অধিকারী, যাকে সোজা মাটা কথায় বোঝা খুব কঠিন, কিন্তু যদিও তিনি ছিলেন একেবারে সাধারণ মানুষের নেতা। আজকে এখানে অনেকেই বক্তৃতা করলেন, আমি একটা অনুরোধ করব, বিশেষ করে যেহেতু ভাসানী জনশক্তি পার্টি করেছেন আমাদের বাবলু ভাই, যে মৌলানা ভাসানীর উপরে আরো বিশদ পড়াশোনা প্রয়োজন, আরো গবেষণা প্রয়োজন। এবার আমরা যখন কথা বলি মৌলানা ভাসানীর সম্পর্কে, আমরা যেন জেনে শুনে ভালোভাবে কথা বলি, কারণ এই মানুষটি একটা কিংবদন্তি, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, তিনি ইজ এন ইনস্টিটিউশন বাই হিমসেলফ। তার রাজনৈতিক দর্শন এটা একটা তারই দর্শন, তার রাজনৈতিক দর্শনটা ছিল খুব ইউনিক, যেটা বাংলাদেশের মানুষ শুধু নয়, এই উপমহাদেশেই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যে একটা সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক দর্শন ছিল। তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। ধর্ম এবং সমাজতন্ত্রের মধ্যে তিনি কখনো বিভেদ দেখেননি, তিনি এই দুটোকে একসাথে করতে চেয়েছেন। বলেছেন, বিশেষ করে বলেছেন ইসলামের সঙ্গে এই যে সমাজের বৈষম্যহীন সমাজ তৈরি করার কোনো পার্থক্য খুব বেশি নেই, যে কারণে এটাই ছিল তার জীবনের আন্দোলনের সংগ্রামের একটা অন্যতম প্রধান কথা। আমার মনে আছে আমরা যখন আপনার এই উত্তরবঙ্গে খুব বন্যা হয়েছিল একবার, এটা বোধহয় আমার যতদূর ধারণা 70 সালে বোধহয়, সেই বন্যার সময় একেবারে সেই আপনার দিনাজপুরের আরো উত্তরে পঞ্চগড়ে উঁচু জায়গা, সেখানেও বন্যা হয়ে গিয়েছিল। তো তখন আপনার গাড়ি চলার কোনো উপায় ছিল না, তিনি গরুর গাড়িতে করে সেই বন্যা উপদ্রুত মানুষগুলোকে দেখতে গিয়েছিলেন। আমরা পেছনে পেছনে আরো কয়েকটা গরুর গাড়িতে যাচ্ছিলাম। তা আমি দেখলাম উনি যখন যাচ্ছেন, তখন গ্রামের মহিলারা তার ছোট ছোট আপনার যে বোতল আছে, শিশি আছে, যেটাতে আপনার তেল রাখে, পানি রাখে, এগুলো নিয়ে পেছনে দৌড়তে দৌড়তে আসছে মৌলানা ভাসানীর কাছে, ওই গরুর গাড়িতে যেখানে আছেন সেখানে নিয়ে যাচ্ছে, আর তিনি একটু করে ফু দিয়ে দিচ্ছেন, ফু দিয়ে দিচ্ছেন। তা আমরা পরে রাতে যখন একসাথে বসলাম, উনি খেতে বসলে, তখন আমরা বললাম যে হুজুর, আপনি এই মানুষগুলো, মহিলারা যে আপনার বোতলে পানি নিয়ে আসলো, শিশিতে পানি নিয়ে আসলো, এখানে আপনি ফু দিয়ে দিলেন। তো বলছে, বাবা, তোমরা তো সমস্ত আধুনিক শিক্ষায় শিক্ষিত, এটা তোমরা বুঝবে না। ওই মানুষগুলোর বিশ্বাস হচ্ছে যে আমি পীর, আমি যদি ওই পানিতে ফু দেই তাহলে তার বাচ্চাটা বা তার অসুখটা সেরে যাবে। আমি তো আল্লাহর নাম নিয়েই ফু দিচ্ছি, আমি কলেমা পড়েই ফু দিচ্ছি, বা একটা দোয়া পড়েই ফু দিচ্ছি, আমি সেখানে আল্লাহর নামটাই দিচ্ছি, এটাই ওদের বিশ্বাস। এই বিশ্বাসটাই ওদের দ্বিতীয় মৌলানা ভাসানী। সুতরাং মৌলানা ভাসানী সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ইনি একটা অদ্ভুত ঘটনা, একজন আপনার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত মানুষ, আপাদমস্তক একেবারে আধুনিক মানুষ, অদ্ভুত কাণ্ড। এদিকে লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় এই টুপি, হ্যাঁ, কিন্তু আপনার মনে হতো যে অদ্ভুত ধরনের একটা মানুষ, যিনি এক সত্যিকার অর্থেই যাকে আপনার শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়। শুধু উপমহাদেশের নেতাই ছিলেন না, চীনে, রাশিয়াতে, ইউরোপে মৌলানা ভাসানীকে সবাই শুধু চিনতেন না, তাকে শ্রদ্ধা করতেন। একটা মানুষ তার এই জীবনে, তার কাজের মধ্য দিয়ে, আরেকটা বড় বিষয় ছিল তার, তিনি যে কথাগুলো বলতেন ঠিক সেইভাবে জীবনযাপন করতেন। আপনারা মৌলানা ভাসানীর সন্তোষ হয়তো অনেকে গেছেন, ওটা তো এখন একটা মিউজিয়াম হয়ে গেছে, ইউনিভার্সিটি আছে পাশে, একটা জাদুঘর, একটা ছোট ঘর আছে দেখবেন, বাঁশের ঘর, এটাকে এখন রং টং করে সুন্দর করা, তখন রং টংও ছিল না। ওই ছোট্ট ঘরের, বাঁশের ঘরের মধ্যে তিনি একটা কাঠের তক্তপোষ, যেটাকে আমরা বলি চৌকি বলি, ওই চৌকির মধ্যে একটা পাতলা তোষকের উপরে তিনি শুয়ে থাকতেন, ঘুমাতেন। আর ওই আপনার
বাঁশের যে বেড়া দেওয়া থাকতো আপনার যে পাশে, সেখানে মশারি গুঁজা থাকতো। ওইখানেই বসেই তিনি বড় বড় সমস্ত তখনকার দিনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেন। জনগণ নিশ্চয়ই মনে আছে, এই এখানের মার্শাল হলো যখন, তখন আপনার রাজনীতি বন্ধ, যে বাইরে কোনো কিছু করা যাবে না, শুধু ঘরোয়া রাজনীতি চালু হয়েছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশাল পুরো ট্রেন একেবারে করে নিয়ে আমরা যাচ্ছি মৌলানা ভাসানীর সন্তোষের সম্মেলনে। আমরা একটা ইকোনমিক অ্যাসোসিয়েশন থেকে একটা এক্সিবিশন নিয়ে যাচ্ছিলাম। ওখানে গিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ, সব মাথায় লাল টুপি পরা, পট্টি বাঁধা, হাতে আপনার লাঠি, এই একটা ওরা অবিশ্বাস। আপনার না সে দৃশ্য না দেখলে আপনারা বুঝবেন না যে সেই সময় কৃষকেরা, মেহনতি মানুষেরা মৌলানা ভাসানীর নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছিলেন। এবং সেখানে উনি যখন আপনার গেলেন, এমন সময় ওখানে আপনার পুলিশের গাড়ি সহ একজন তখনকার দিনের ইস্ট পাকিস্তান সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর প্রধান শব্দ সাহেব আসলেন। এসে ওই ভাঙা বাঁশের ঘরে ঢুকলেন। মৌলানা তো বসে আছেন। তখন বললেন, এই তাড়াতাড়ি একটা টুল দাও বসতে। উনি পায়ের কাছে বসে গেলেন। বসে গেলে মৌলানার পা ধরলেন, ধরে বললেন যে, মৌলানা আমার চাকরিটা বাঁচান। কেন, কি হলো তোমার? বলছে, এখন তো নিষিদ্ধ সভা করা, সমাবেশ করা, আপনি এখন এই সমাবেশ করবেন, আমার তো চাকরি থাকবে না। উনি বললেন, তাহলে এক কাজ করি, আমি সামনে একটা সামিয়ানা টাঙিয়ে দিই, তাহলেই তো তোমার হয়ে গেল। আর এদিকে লক্ষ লক্ষ মানুষকে কাউকে সামান্য একটা সামিয়ানা দিয়ে উনি সে ঠিক করলেন। আমি এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি, তাকে আমাদের বুঝতে হবে যে কি প্রবল তার ক্ষমতা ছিল মানুষের উপরে, তার যে আপনার মানুষের প্রভাব বিস্তার করতে পারতেন। মৌলানা ভাসানী যখন মিটিংয়ের মধ্যে কেউ একটু শব্দ হতো, উনি একটা চিৎকার করতেন, যেটা আলোচনা হয়নি এখানে, বিখ্যাত সেই চিৎকার ছিল তার, খামোশ হয়ে যেত, সবাই থেমে যেত, লক্ষ লক্ষ মানুষ চুপ হয়ে যেত। আর ওই পশ্চিম পাকিস্তানকেও তিনি কিন্তু ওই খামোশ বলে থামিয়ে দিতেন। এই ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। উপরে অনেক কবিতা আছে, শামসুর রহমান সাহেবের সেই বিখ্যাত কবিতা সফেদ পাঞ্জাবি উঠছে। তো এইগুলো আপনার একটা মানুষের জীবনে, একটা জীবনে এত অর্জন, এটা ভাবা যায় না একটা সমস্ত মানুষের মধ্যে তার বিশাল। আমি মৌলানা ভাসানীর প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। তার যে আরাধ্য বিজয় ছিল যে মানুষের মধ্যে বৈষম্য না থাকা, আপনার নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে উপরে উঠিয়ে নিয়ে আসা, শোষণের অবসান ঘটানো, এই ছিল তার জীবনের সমস্ত জীবনের আপনার আরাধ্য যে কাজ, সেই কাজগুলো। আমি তার প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের প্রতি আহ্বান জানাবো যে সবাই মৌলানা ভাসানীকে পড়ুন, জানুন, তাহলেই আমরা তার প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে পারব। একটা খুব চমৎকার বই লিখেছেন, রিসার্চ বুক লিখেছেন আপনার নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, দ্য রেড মৌলানা, লাল মৌলানা। এটা পড়লে, ইংরেজি বইটা বাংলাতেও আপনার পদ্ধতি হয়েছে, যারা আপনার আগ্রহী আছেন এই বইটা তারা পড়বেন। মৌলানা ভাসানীকে সম্মান দেখানো ব্যক্তি বা একটা লোকের কাজ নয়, এটা গোটা জাতি সম্মান দেখিয়েছে অতীতে, আবারও দেখাবে ইনশাল্লাহ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আজকে একটা ঘটনা আমার চোখে পড়েছে কিছুক্ষণ আগেই, যে আজকে এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে, ঢাকার 8-এর মধ্যে, হাজি সাহেব, ইনসাফ পার্টির প্রার্থী বোধহয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আয়তায় আনার জন্য দাবি জানাচ্ছি। এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনার কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই
ইতিমধ্যেই আপনার আমাদের পার্টির চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। আমরা এটাকে মনে করি যে এটা একটা চক্রান্তের অংশ, এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাকে আজকে এখানে এসে মৌলানা ভাসানীর উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 15 বছর একসাথে লড়াই করেছি, 16 বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি ইনশাআল্লাহ করব। এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে নিয়ে গঠন করব, সে ব্যাপারে আমাদের কমিটমেন্ট শক্তিশালী রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই তারা রায় দেবে। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে। এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই, উগ্রতার স্থান থাকবে না। ধন্যবাদ সকলকে।